নমস্কার, শুরু করছি পাঁচ কাহন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আর আজ পাঁচ কাহনে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনাদের জানিয়ে রাখি, সামনেই 2026 এবং 2026-এর আগে 2024-এর একেবারে শেষের দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আরেকটা প্রতিষ্ঠা দিবসের আগে এদিকে তৃণমূল কংগ্রেস রীতিমতো ঘর গুছিয়ে ফেলেছে তারা। আর বিরোধীরা, তাদের কি অবস্থা? একদিকে যেমন সদস্য সংগ্রহের টার্গেট রয়েছে বিজেপির দিকে, কিন্তু কোথায় সেটা বিষ পাও জলে। অপরদিকে বাম কংগ্রেস, তাদেরই বা কি অবস্থা এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে? কোথাও গিয়ে রাজনৈতিক এবং সাংগঠনিক দিক থেকে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস অনেকটাই কি এগিয়ে? আর প্রশ্নগুলোই উঠে আসছে বারংবার। লোকসভার পর বিধানসভায়ও উপনির্বাচনে আমরা দেখব, লোকসভার পর বিধানসভায় উপনির্বাচনে আমরা দেখেছি সবুজ ঝড়। প্রতিষ্ঠা দিবসের আগে ঘর গুছিয়ে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। 2026-এর বিধানসভা ভোটের আগে ছন্ন ছাড়া হয়ে রয়েছে বিরোধীরা। 1 কোটি সদস্য সংগ্রহে রীতিমতো লেজে গোবরে অবস্থা বিজেপির। এদিকে বাম কংগ্রেস কি তাহলে সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড হয়ে যাচ্ছে? এমনই কটাক্ষ রাজ্যের শাসক দলেরও। আর এখানেই তাহলে প্রশ্নটা উঠছে, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তাহলে ধারে ভারে কি অনেকটাই তৃণমূল কংগ্রেস এগিয়ে শুরু করছে? দেখুন সম্প্রীতি, বামপন্থীদের পক্ষ থেকে বলতে পারি আমাদের প্রস্তুতি কম হতে পারে, বেশি হতে পারে। যদি ধরে নিই আমাদের প্রস্তুতি খুবই সামান্য, তাহলেও আমাদের গোটা প্রস্তুতিটাই আমাদের কর্মী বাহিনীর কাঁধের উপর নির্ভর করে। আমাদের প্রস্তুতির সঙ্গে রাজ্যের পুলিশের বা রাজ্যের এজেন্সির ওপর নির্ভর করার কোনো ব্যাপার নেই, কোনো সম্পর্ক নেই। বামপন্থীরা এই মুহূর্তে যত % ভোট পশ্চিমবাংলায় পেয়েছে, স্বাধীনতার পরে কখনো এত কম % ভোট পায়নি। এটা যেমন সত্যি, তেমন আবার এটাও ঘটনা। আমাদের এই ভোটটা পাওয়া এবং না পাওয়ার সঙ্গে একান্ত আমাদের পার্টির বাইরে আর কোনো ফ্যাক্টরের ওপর আমরা নির্ভর করে নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যখন পুলিশ থাকবে না, সেটা 26-এ হোক, সেটা 36-এ হোক, সেটা 46-এ হোক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যখন পুলিশ থাকবে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো পিসিকে চিনতে স্বীকার করবেন কি স্বীকার করবেন না, সেটা কিন্তু তখন দেখতে হবে। আমি কথাটা এই কারণে বলছি, এর আগে পঞ্চায়েত থেকে শুরু করে লাস্টে পঞ্চায়েত ভোট পেরিয়ে গেলাম বা যা কিছু, খেয়াল করে দেখলে আপনারা বুঝবেন বা নিশ্চয়ই একমত হবেন, তৃণমূল কংগ্রেসের বুথ দখল থেকে শুরু করে, ছাপ্পা থেকে শুরু করে, এমনকি গণনা কেন্দ্রে বিরোধীদের পাওয়া ব্যালট পেপারকে ছিঁড়ে জানলার বাইরে ফেলে দেওয়া থেকে শুরু করে, এই পুরো কাজটা কিন্তু করেছে পুলিশ এবং বিডিও এসডিও। আমি বলছি রাজনীতি ছেড়ে দিন, গণতান্ত্রিক রাজনীতি ছেড়ে দিন, এমনকি গাজুয়ারির রাজনীতিটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নিজের কোমরের জোরে করতে পারে না। তার জন্য কিন্তু ইউনিফর্ম পরা গুন্ডা লাগে, পুলিশ বলি যাদেরকে আমরা। অতএব তৃণমূল মাইনাস পুলিশ একটা কি বলবো, একটা ভিক্ষের বাটি ছাড়া কিন্তু আর কিছু নয় বলেই আমাদের ধারণা। নাও টাইম উইল টেল। আমি রাজনৈতিক কর্মী হিসেবে আপনি কেউ ভাবতেই পারেন যে আমি এটা আমার দলের মতামত বলছি। যদি বাস্তবতা অন্যরকম হয় সেটা সময় বলবে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমি একটা কথা বলছি এখানে, আমাদের মানে কোনো বিরোধী দল কতটা ছন্নছাড়া কি কতটা প্রস্তুত, তার সঙ্গে তো রাজ্য কেমনভাবে চলবে তার কোনো সম্পর্ক নেই। বিরোধী দলের অবস্থা যাই হয়ে থাক না কেন, আমাদের রাজ্য চলছে কীরকম সেটা নির্ভর করছে শাসক দলের কী অবস্থা তার উপর। এই মুহূর্তে আমাদের রাজ্যের দায়িত্ব এমন মহান এক শাসক দলের হাতে রয়েছে, যাদের দলের মধ্যে 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি বানাতে হয়েছে কদিন আগে। আপনারা দেখেছেন মানে একটা দল কতটা উচ্ছৃঙ্খল, কতটা বিশৃঙ্খল হলে একটা দলের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি লাগে। এবং এই যে আপনারা আপনাদের প্যাকেজে শুরুতে দেখাচ্ছিলেন যে আরজি কর নিয়ে আন্দোলনের পরেও 6টা বা ইলেকশনের 6টা সিটে তৃণমূল জিতেছে। জেতার পরে কি হলো, আমি এটা বলি আমার কথা শেষ করছি। আমি গতকালের কথা বলছি, আমি নাম করবো না, নাম করাটা ঠিক নয়। একজন মহিলা, তিনি ফেসবুকে তার উপর হওয়া একটা শারীরিক হেনস্থার বর্ণনা দিয়েছেন, লিখেছেন যে তার একটা অভিজ্ঞতা আমার ফ্রেন্ড লিস্ট একজন শেয়ার করেছে বলে আমার চোখে পড়লো। কলকাতার একদম লাগোয়া একটা মফস্বলে থাকেন, যে তাকে কীভাবে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সত্যি ওটা বর্ণনা পড়লে অত্যন্ত রাগ হয়, খারাপ লাগে। এবার তাতে একজন কমেন্ট করেছে যে দিদি তুমি এটা পুলিশে বলছো না কেন, পুলিশকে জানাচ্ছ না কেন, কমপ্লেন করছো না কেন? উত্তরে তিনি লিখেছেন যে আরজি করের মতো এত বড় একটা ঘটনা করেও যদি এখানে পার পেয়ে যাওয়া যায়, আমার এই ঘটনার আর কী বিচার হবে? আমি এইটা বলছি যে এই যে তৃণমূলের এই যে আস্ফালন, যে আমরা আরজি কর নিয়ে তোমরা যাই করো না কেন, আমরা 6টা সিট জিতে দেখিয়ে দেবো, এবং তারপর সত্যি ওরা জিতে দেখিয়ে দিল, এই নিয়ে কোনো সন্দেহ, যেভাবে জিতে থাক না কেন ওরা জিতেছে। জেতার পরিণতি কি হয়েছে? একটা গোটা রাজ্য যখন দলমত নির্বিশেষে উত্তাল হলো ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে, এমনকি তৃণমূল পরিবারের মানুষেরাও যখন রাস্তায় নামলেন ধর্ষণের রাজনীতির বিরুদ্ধে, তখন বাই ইলেকশনে 6টা সিট জেতাকে ওরা উদযাপন করলো ধর্ষণে অভিযুক্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পার্লামেন্টের এমপি বানিয়ে। এই ঋতব্রত ব্যানার্জিকে কিন্তু মমতা ব্যানার্জি সিআইডি গেছিল বাড়ি থেকে অ্যারেস্ট করতে ধর্ষণের অভিযোগে, অন্য কোনো অভিযোগে নয়। রেপ অ্যাকিউজড একজনকে পার্লামেন্টের এমপি বানিয়ে বাংলার মহিলাদের রাত দখলের লড়াইকে ট্রিবিউট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা হচ্ছে একটা রাজনৈতিক দলের নিজের জয়কে উদযাপন করার পদ্ধতি। অতএব আর তার সঙ্গে এটাও ঘটনা, দেখো প্রীতম তখন বলার সময় খোঁচা দিয়ে বলছিল যে আমরা এখন ইন্ডিয়া জোটে এখন তৃণমূলও আছে, সিপিএমও রয়েছে।
এখন ইন্ডিয়া জোটে কেন, যদি তৃণমূল আমার পরিবারের মধ্যেও থেকে থাকে, ইন্ডিয়া জোট তো আর সিবিআই চালাচ্ছে না, ইডি চালাচ্ছে না। অর্থাৎ অর্পিতা যদি ইডির কাছ থেকে বেল পেয়ে গিয়ে থাকে, কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইডি 2 বছরে সাক্ষ্য জমা দেয়নি বলে যদি অনুব্রত মণ্ডল বেল পেয়ে গিয়ে থাকে, কি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যদি সিবিআই 3 মাস পরেও চার্জশিট জমা না দেওয়ার ফলে সন্দীপ ঘোষকে বেল পাইয়ে দেয় সিবিআই, এটা কিন্তু ইন্ডিয়া জোটের জন্য হয়নি, এটা কিন্তু এনডিএ জোটের জন্য হয়েছে। আমরা হাজারটা রাজনৈতিক তির্যক মন্তব্য করেও কিন্তু এই সত্যকে আড়াল করতে চাই না। দেখো সম্প্রীতি, তুমি সাংবাদিক তো, কি আমরা যেখানে যে পেশাতেই আছি না কেন, আমরা অত্যন্ত সফল যদি হই আমাদের পেশায়, 2 বছরে কত টাকা ইনকাম করি? কেউ 500 কোটি টাকা ইনকাম করবো 2 বছরে? 300 কোটি টাকা মাইনে কারোর হবে 2 বছরে? হবে না তো। আমি বলছি বিজেপির, আমি খুব বাস্তব একটা জায়গা থেকে ভেবে দেখার জন্য বলছি, এই যে আজকে আমাদের দেশে একটা অলিখিত প্যাকেজ চলছে পশ্চিমবাংলার ক্ষেত্রে, যে ভাই তুমি তৃণমূলের নেতা, 150 কোটি 200 কোটি 250 কোটি চুরি করো, তোমাকে ইডি ধরবে, সিবিআই ধরবে, 2 বছরের জন্য জেলে থাকবে, 2 বছর পরে জেল থেকে বেরিয়ে যাবে, তারপর সেই মামলার কোনোদিন আর কোনো নিষ্পত্তি হবে না, বিচার হবে না, নারদার মতো তামাদি হয়ে যাবে, তুমি 300 কোটি টাকা সম্পত্তি ভোগ করবে। যদি আমাকে আজকে অফার দেওয়া হয়, আমি কি রাজি হব না? কি আছে, 2 বছর জেলে থাকবো, তারপর 300 কোটি টাকা নিয়ে আমি বাকি জীবনটা কাটাবো। অতএব যেটা হচ্ছে, এটা কিন্তু একটা মানে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি যে তৃণমূলের নেতাদের চুরি করতে কোনো ভয় করে না, এখন চুরি করতে চিন্তা করতে হয় না। কি অসুবিধা আছে? অ্যাট দ্য ওয়ার্স্ট আমার হতে পারে, আমার 2 বছর জেল খাটতে হতে পারে, তার বদলে 200 কোটি টাকা 300 কোটি টাকার প্যাকেজ। অতএব এইটা কিন্তু খুব মানে একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে তৃণমূল এটাকে নিজের একটা বিরাট রাজনৈতিক জয় আমাদের বলে পালন করতে পারে, কিন্তু এতে কিন্তু বাংলার মানুষের কোনো ভালো হচ্ছে না। তৃণমূল জিতছে বলে কালী পুজোর সময় তোমরা পরপর খবর দেখালে কি অবস্থায় মানুষ বেঁচে আছে বলো তো? আমরা রাজনৈতিক দলের কর্মী, আমাদের মিটিং মিছিল করতে গিয়ে মার খেতে হচ্ছে, ছেড়ে দাও। একটা বাড়ির বাইরে হার্টের পেশেন্ট রয়েছে, রাত্রি 1:30টার সময় হচ্ছে বাজি ফাটাচ্ছে, ডিজের বক্স চালিয়ে তৃণমূলের হোল নাইট ফাংশন হচ্ছে, সেখানে একজন আপত্তি করেছে বলে রাস্তায় ফেলে পশুর মতো মেরে তাকে রক্তাক্ত করে, রাস্তা ভেসে যাচ্ছে তার শরীরের রক্তে। গোটা পশ্চিমবাংলা জুড়ে ঘটনা ঘটলো। এই যে তোমাকে বাঁচছো তুমি তৃণমূলের জমানায়, আমি শতরূপকে শুধু একটা কথা জাস্ট মনে করিয়ে দিতে চাই, আমাদের দলে 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি করা হয়েছে 3টে ভিত্তিতে, কিন্তু শতরূপদের দলেরও তো শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, এবং সেই শৃঙ্খলা রক্ষা কমিটিতে কয়েকদিনের ব্যবধানে একবার তন্ময় ভট্টাচার্যকে, আমার নেমসেক তন্ময় ভট্টাচার্যকে একবার সাসপেন্ড করা হয়, সেই সাসপেনশন তুলে নেওয়া হয় এবং আবার তারপরে কয়েকদিন পরে সাসপেন্ড করা হয়। তাহলে সেই যে এই পুরো বিষয়টার একটা হাস্যকর জায়গায় তুলে ধরেছে, তারা তো অনেক রেজিমেন্টের দল, তাহলে সেখানে অন্যের দিকে আঙুল তোলার আগে এই বিষয়টা নিশ্চয়ই শতরূপ দেখবে। আমি একটা কথা বলছিলাম, এক লাইনে উত্তর দিই। তন্ময়, তুমি নিশ্চয়ই একমত হবে যে হাসির থেকে ঘেন্না গণতন্ত্রের পক্ষে বেশি দুর্ভাগ্যজনক। তন্ময় ভট্টাচার্যের ক্ষেত্রে সিপিআইএম অভিযোগ আসার পরে সিপিআইএম তাকে সাসপেন্ড করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অভিযোগ আসার পরে তৃণমূল কংগ্রেস একজন ধর্ষণে অভিযুক্তকে পার্লামেন্টের এমপি করেছে। আমাদের দেখলে যদি তোমাদের হাসি পায় তো ভাই, কথা আমি ইন্টারাপ্ট করিনি, তুমি বাইরে আসো, করেছে কি করেনি সেটা বিষয় নয়। আমাদেরকে দেখলে যদি তোমার হাসি পায়, তাহলে তোমাদেরকে দেখলে আমাদের ঘৃণা লাগছে, তোমাদেরকে দেখলে আমাদের ঘৃণা লাগছে, এবং এই গণঘৃণা তোমাদেরকে অভিনন্দন। ঘনিষ্ঠ ছিলেন এবং হঠাৎ করে তাকে ছাত্রনেতা থেকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল। এই যে তাকে পাঠানো হয়েছিল চারিত্রিক যে ধর্ষণ করবে, ধর্ষণ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি পাঠালেন। পার্থক্যটা এখানে আলোচনার বিষয় নয়, বলছো যখন তুমি খুব ভালো করে জানো ঋতব্রত ব্যানার্জির বাড়িতে পুলিশ সিপিএম পাঠায়নি, মমতা ব্যানার্জি সিআইডি পাঠিয়েছিল। ঋতব্রত ব্যানার্জি বাড়ি থেকে পালিয়েছিল, হি ওয়াজ অ্যাবসকন্ডিং। প্রমাণ করতে ধর্ষণে অভিযুক্ত, আরে প্রমাণ তো তোমাদের করার কথা, সিআইডি তো তোমাদের হাতে, প্রমাণ করতে পারেনি আবার কি? তাহলে পাঠিয়েছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওর বাড়ির দরজায় নোটিশ চাপিয়ে দিয়েছিল, ওর মা বাবা বাড়িতে ছিল, মা বাবাকে জিজ্ঞেস করেছিল ছেলে কোথায়, ছেলে পালিয়ে আছে, বাড়ির আমি একবার তন্ময়ের কাছে যাব। তন্ময়, আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এবং যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, তাহলে কি তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা ভোটের আগে বেশ অনেকটা অ্যাডভান্টেজে থেকে শুরু করছে? সেইভাবে তুমি নিজের দলকে কতটা অ্যাডভান্টেজের জায়গায় রাখছো? এই মুহূর্তে সাংগঠনিকভাবে এবং জনভিত্তির উপর দাঁড়িয়ে আমি যতটুকু বুঝি, কারণ আমি বিভিন্ন জেলায় মাটির সঙ্গে থেকে রাজনীতি করি, সেইটুকু থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে, আগে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বিরোধী দলদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি আমাদের যা অ্যাক্টিভিটি তার তুলনায় প্রায় নগণ্য। আমি
সতেরো একটা যেটা তন্ময় যেটা বললেন, না কোনো একটা আমি আসছি সতেরো বলুন, যেটা একটা যেটা বললেন যে তৃণমূলের তুলনায় আমাদের বিরোধীদের অ্যাক্টিভিটি নগণ্য, একদমই ঠিক বলেছেন। আমরা বিরোধীরা বড়জোর দিদির বিয়েতে জামাইবাবুর জুতো চুরি করছি, কিন্তু তৃণমূল সেখানে কয়লা চুরি করছে, গরু চুরি করছে, বালি চুরি করছে, হ্যাঁ, লোকের চাকরি চুরি করছে। সুতরাং ওদের ওই অ্যাক্টিভিটির তুলনায় আমাদের অ্যাক্টিভিটি নগণ্য বললেও বেশি বলা হবে, নগণ্যর চেয়েও কম আমাদের। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল যদি বারবার করে বলে, যেটা ওই সময় আস্ফালন করতো আরজিকর আন্দোলনের সময়, যে আমরা ধর্ষণ করি, ধর্ষণকে প্রশ্রয় দিই, ধর্ষণের মাথাকে এনে তাকে আবার 4 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার পোস্টিং দিই সন্দীপ ঘোষকে, যাই করি না কেন, তোমরা যতবার প্রতিবাদ করো, তোমরা রাত দখল করো, আমরা বুথ দখল করে দেখিয়ে দেবো, এবং দেখিয়ে দিয়েওছে। তা যদি ওরা বলে, তাহলে সম্প্রতি আমরাও একথা বলতে পারি আজকে, এবং একথা বলছিও, যে লোকসভা ভোটে গোহারা হেরে যাওয়ার কয়েক মাসের মধ্যে একটা অন্যায়ের ঘটনায় দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের সরকারকে আমরা রাস্তায় এনে দাঁড় করাতে পারি, এবং তৃণমূলের নেতারা মুখ লুকিয়ে ঘুরে বেড়াবে, এবং জনগণ রাস্তায় নেবে, প্রতিবাদী জনগণ। আমি বারবার করে বলছি, জনগণ মানে খালি সিপিআইএমের পরিবার কি কংগ্রেস পরিবার, বিজেপি পরিবার নয়। তৃণমূলকে ভোট দেওয়া হচ্ছে সাধারণ মানুষ, যারা কিনা তৃণমূলের মতো চোর নয়, ধর্ষক নয়, তৃণমূল নেতাদের মতো। সেই সাধারণ মানুষ যে রাস্তায় নেবে, তৃণমূলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে, এইটাও কিন্তু বাংলা দেখিয়ে দিয়েছে। 2 নম্বর কথা। এবং 3 নম্বর আমার শেষ কথা, দেখুন আমি এইটাই বারবার করে, আমরা ভোটে হেরে গিয়ে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাইন্টিফিক রিগিংয়ের তত্ত্ব শোনায়নি, কিন্তু এই কথাটাই বারবার করে আমরা বলার চেষ্টা করছি, এই যে লক্ষ 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 কোটি টাকার যোগান, মানে গুণে শেষ করা যাবে না, অদ্দূর আমরা গুনতে শিখিনি। এই 24 ঘন্টার অফিস থেকে শূন্য, মানে 1 লিখে শূন্য বসানো শুরু করলে বোধহয় বর্ধমানে গিয়ে শেষ হবে। এত হাজার হাজার কোটি টাকা এরা গরু, বালি, কয়লা, চাকরি থেকে শুরু করে সব জায়গা থেকে তুলছে। এই টাকা দিয়ে খালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি হচ্ছে, ওর রিসোর্ট হচ্ছে, ওর বাড়িতে এসকালেটার বসছে, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কালীঘাটে 35টা প্লট হচ্ছে, এমন তো নয়। এই টাকারই একটা অংশ ভোটে কাজে লাগছে, এটা বড় অংশ। এই টাকা দিয়ে পুলিশ কেনা হচ্ছে, এই টাকা দিয়ে ক্রিমিনাল গুন্ডা কেনা হচ্ছে, এই টাকা দিয়ে ইলেকশন কমিশনের অবজারভারগুলোকে কেনা হচ্ছে, যে কারণে ভোটের আগে ইলেকশন কমিশনের অবজারভারদের ফোন বন্ধ হয়ে যায়, আর ফোন নাম্বার খুঁজে পাওয়া যায় না। এই টাকা দিয়ে বিভিন্ন পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন ইয়েকে, মানে প্রচার মাধ্যমকে ফান্ডিং করে তৃণমূলের হয়ে একচেটিয়া একরকমভাবে প্রচার করানো হচ্ছে। আমি বলছি যে এই যে পাপের টাকার এদের যোগান বন্ধ না হয়, তাহলে কি আমরা বিরোধীরা, আমি কোনো অজুহাত দিচ্ছি না, কিন্তু ভেবে দেখার অনুরোধ করছি, আমরা কি লড়াই করছি শুধুমাত্র একটা দলের বিরুদ্ধে, একটা রাজনীতির বিরুদ্ধে? আমরা তো লড়াই করছি হাজার 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 কোটি টাকার বিরুদ্ধে। আজকে একটা পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস যা টাকা ওড়ায়, লোকসভা ভোটে আগে বাংলায় একটা কেন্দ্রে এই টাকা খরচা হতো না, কোনো রাজনৈতিক দল করতো না, ইভেন তৃণমূলও করতো না, বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ করতো না। আমি বলছি এই যে হাজার 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 কোটি টাকার বিরুদ্ধে যে আমাদেরকে লড়াই করতে হচ্ছে, লড়াইটা খুব একটা সহজ নয়, আমরা একটা অসম লড়াই লড়ছি, এবং তার সঙ্গে রয়েছে পুলিশ থেকে শুরু করে বাকি সব কিছু। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদি অ্যাডভান্টেজের কথাই বলা হয়, এখানে তৃণমূল বলে না, যে দলই যখন সরকারে থাকে তার এই ধরনের কিছু অ্যাডভান্টেজ থাকে, আবার তার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হয় তার অ্যান্টি ইনকামবেন্সি। 15 বছর ধরে একটা সরকার চলছে, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভকে মোকাবেলা করে তৃণমূলকেও ভোটে লড়তে হবে। তবে ভোটের ফলাফল তখন কি হবে আমরা তখন দেখব, কিন্তু বেশি বিরোধীদের ঘটকে নিয়ে এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আলোচনা একটু কম করুন। মানে আমি তৃণমূলকে বলছি, কারণ রাজ্যের মানুষ কেমন থাকবেন তা বিরোধীদের ঘরের অবস্থার উপর নির্ভর করছে না, আপনার দলের অবস্থার উপর। আপনি ভাবতে পারেন ওই যে প্রীতম যে উদাহরণ দিচ্ছে হুমায়ুন কবিরের, আমি এক সেকেন্ড কথা শেষ করি, প্রীতম যে হুমায়ুন কবিরের উদাহরণ দিচ্ছে, একটার পর একটা, কখনো বলছে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, এই সবের জন্য একটা লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। সেই লোকটা যখন বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি মন্ত্রিসভায় দেখতে চাই, তাকে শোকজ করা হয়। 2 জন শিক্ষক নেতাকে আমি দেখলাম গত সপ্তাহে তাড়িয়ে দেওয়া হলো দল থেকে। কেন? দোষের মধ্যে কি করেছে? তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিয়েছে। মানে এরা চুরি করবে, ধর্ষণ করবে, ধর্ষণ করলে পার্লামেন্টে পাঠিয়ে দিচ্ছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে দল থেকে তাড়িয়ে দিচ্ছে। এইটা হচ্ছে তৃণমূলের ঘরের অবস্থা। তো ওদের এই ঘরের অবস্থা ঠিক করছে বাংলার মানুষের এখন জীবনের অবস্থা কেমন হবে। সিপিএম এর জন্য কি, কংগ্রেসের জন্য কি, বিজেপির জন্য বাংলার কোনো মানুষের এই মুহূর্তে কোনো ক্ষতি হচ্ছে না, হওয়ার কথাও নয়। আপনারা আপনাদেরটা সামলান আগে। হ্যাঁ, তন্ময়ের কাছে যাবো। তন্ময় বলুন। প্রথম কথা হচ্ছে, বিজেপির মুখপাত্র প্রীতম যেটা বললো সেটা হচ্ছে, যতবার এই সাম্প্রদায়িকতার আজকে যত ইন্ডি জোটের তুমি লয়ারদের সাপোর্ট নাও, যেমন এই যে আজকে সদরূপ বলছিল, আমার দুর্ভাগ্যবশত যে আমরা সবসময় যে বিরোধী দলের বারবার ভোটটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, বিরোধী দলের ভোটটা একমাত্র ভারতীয় জনতা পার্টি জিততে হবে। তোমার প্রোগ্রামের মাধ্যমে
মাধ্যমে, তোমারই ক্যামেরার মাধ্যমে প্রথম কথা হচ্ছে একদম হট ফ্যাক্ট, তারা পজিটিভ তন্ময় এক সেকেন্ড, একদম হট ফ্যাক্ট আমি বলছি, সঞ্জিত ঘোষ বেল পেয়েছে, কপিল সিব্বল মঙ্গল হচ্ছে বলে না, সিবিআই চার্জশিট জমা দেয়নি বলে, একদম হট ফ্যাক্ট, এই নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। দ্বিতীয় কথা হচ্ছে গোটা বাংলার কথা বলতে পারবো না, কিন্তু কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিরোধী মানুষ সবাই বিজেপিকেই ভোট দিয়েছিলেন। আমূল থেকে ভোটের কালি ওঠার আগে মুকুল রায় তারপর তৃণমূলে চলে গেলেন। আজকে ভারতবর্ষের রাষ্ট্রীয় মুসলমান এবং আজকে আফগানিস্তানের মুসলমানের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আজকে সেটা আমরা বোঝাতে পারিনি দেখেই তারা সিএর বিরোধিতা করেছে, সিএর বিরোধিতা করে আজকে বাস স্ট্যাম্প জ্বালিয়েছে পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নেয়নি। মমতা ব্যানার্জি ব্যবস্থা নেয়নি ওনাদেরই আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে, যখন হাম দো দুসরা ছে, তো ওনার ব্যবস্থা নেয়নি এই ববি হাকিমের বিরুদ্ধে, যখন বলছে যে সংখ্যা লঘুরা আমরা সংখ্যা গুরু হয়ে যাব এবং আজকে উর্দু শিখতে হবে। তো এই যে কোনো জায়গায় মিনি পাকিস্তান বানিয়ে দেবে, আমরা বারবার বলছি যে এই ভয়াবহতা আজকে আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। এনাদেরকে ভোট ব্যাংক হিসাবে পলিটিক্সে না করে যদি সত্যিকারের সুশাসন যদি না করতে পারেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের খুব প্রবলেম সামনের দিনে ঘনিয়ে এসছে। সুতরাং শুধু ভোট ব্যাংকের যে রাজনীতি আজকে বারবার মমতা ব্যানার্জি করে যাচ্ছেন, তার থেকে বাংলার মানুষকে বুঝতে হবে যে বাংলার মানুষ যে কোন দিকে যাচ্ছে, যে একটা ইন্ডাস্ট্রি নেই, একটা কাজ নেই, একটা কর্ম নেই, প্রত্যেকটা জায়গায় শুধু দুর্নীতি, এখানে কিছু নেই। যে কোনো একটা পাবলিককে জিজ্ঞেস করো যে তারা কোনো জায়গায় ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গায় কাজ পাচ্ছে কিনা, একটা সামান্য কাজ, যেখানে তুমি আইটি সিটি যেখানে তোমার এই অফিসটা আছে, তুমি এখানে আশেপাশে তুমি যে কোনো একটা অফিসে গিয়ে জিজ্ঞেস করো যে তারই বন্ধু বান্ধব সেম কাজটা করছে বম্বেতে, ব্যাঙ্গালোরে বা অন্যান্য জায়গায়, সেখানে যে টাকাটা পায় এখানে তার হাফ টাকা পায়। তার কারণ হচ্ছে এখানে আজকে এই পুরো পশ্চিমবঙ্গকে উনি একটা লেবার ইন্ডাস্ট্রিতে পরিণত করেছেন। যেভাবে পরিযায়ী শ্রমিকরা বাইরে যায়, সেরকম এখানকার লোকজনও শুধু আছে শুধু এখানে লো কস্ট লেবারের জন্য, আর কোনো ব্যাপার নেই। সেখানে এইখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই। মমতা ব্যানার্জি এটাকে রসতলে পাঠিয়ে দিয়েছেন এই পশ্চিমবাংলাকে। আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময় বলুন। আমি বলছি যে এই যে বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি, আমি বলার সময় মাইক অফ করে দেওয়া হচ্ছে, বাকি আমি যখন বলছি তখন প্রীতম বলছে, তাহলে কিন্তু হবে না, আমাকে বলতে দিতে হবে। আমি বলছি এই বিভাজনের রাজনীতি, বিভেদের রাজনীতি, হিংসার রাজনীতি যত বেশি বিজেপি করবে, যত সাম্প্রদায়িকতার রাজনীতি করবে, তত বাংলার মানুষ তা প্রত্যাখ্যান করবে। হাজারবার এসিএ প্রতিবাদ করা হবে এবং যে কোনো ধরনের এরকম অসাংবিধানিক যে কোনো কিছু, কারণ এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে যারা রাজনীতিতে ধর্মকে টেনে আনছে, ধর্ম মানুষের আন্তরিক বিশ্বাস, নিজস্ব বিশ্বাস। আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে প্রত্যেকে, গীতাতে বলা আছে ধর্ম তার নিজস্ব বিশ্বাস, সেটাকে রাজনীতিতে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আনা যায় না, কারণ সংবিধান সেটা পারমিশন দেয় না। তা সত্ত্বেও বিজেপি যতবার এরকম করবে, বাংলার মানুষ ততবার প্রত্যাখ্যান করবে। বাংলায় এই রাজনীতি কোনোদিন ছিল না, আগামী দিনেও থাকবে না। সুতরাং বিজেপির এই অপচেষ্টা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। 2024 প্রমাণ হয়েছে, 2021 প্রমাণ হয়েছে, 2026 প্রমাণ হয়ে যাবে। বিজেপি দলটাই থাকবে না বাংলা থেকে। তোমরা করে যাচ্ছ। আমি বলতে পারি দুটো কথা। প্রথম কথা আমার খুব ভালো লাগলো যখন প্রীতম এই কথাটা বললো যে ভারতবর্ষের একজন মুসলমানকে আমরা রাষ্ট্রীয় মুসলমান মনে করি, ভারত রাষ্ট্রের একজন মুসলমান নাগরিক মনে করি, তিনি আমাদের শত্রু নন। কিন্তু আমার প্রীতমের এই কথার সাথে, প্রীতমের এই স্পিরিটটাকে আমি সমর্থন করি, সম্মান করি। কিন্তু শুভেন্দু অধিকারী যখন বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলেন যে রাষ্ট্রবাদী মুসলমান আমি একসময় বলেছিলাম কিন্তু এবার থেকে আর বলবো না, শুভেন্দু অধিকারীর কথার সাথে কিন্তু প্রীতমের এই কথা স্পিরিটটা কিন্তু মিলছে না। আমি শুভেন্দু অধিকারীর কথাটাকে সম্মান করি না, প্রীতমের কথাটাকে আমি সম্মান করি। আবার হ্যাভিং সেড দ্যাট, আমি তন্ময় ঘোষকেও এটা বলবো, শুভেন্দু অধিকারীর এই মন্তব্যটা যদি বিভেদের রাজনীতি হয়ে থাকে, তাহলে যদি ববি হাকিম আবার কোথাও একটা গিয়ে বলেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা সবাই অভাগা দুর্ভাগা, সেটাও কিন্তু বিভেদের রাজনীতি। সুতরাং সমর্থন করতে গেলে দুটোকেই সমর্থন করতে হবে, নিন্দে করতে গেলে দুটোকেই নিন্দা করতে হবে। 3 নম্বর কথা, একেবারে সঠিক কথা, হুমায়ুন কবির এই হুমকি যদি দেয় যে ঈদগাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবো না, তাহলে এটা মানে কি বলবো, মানে মৌলবাদের পর্যায়ে সাম্প্রদায়িকতা ছাড়া আর কিছু নয়। কিন্তু আবার তাহলে এই প্রশ্নটাও আসবে যে ধরুন ওই ওরা একটা নবজোগাড় যাত্রা করেছিল ভাইপো, ওই নবজোগাড় যাত্রার সময় যখন না মানে ওরা বলতো ওই আর কি, তো সেই নবজোগাড় যাত্রার সময় ভাইপো যখন মতুয়া মহাসংঘের মন্দিরে ঢুকতে গেছিল, তখন যে শান্তনু ঠাকুরের লোকজন ঘিরে ধরে বলেছিল যে মতুয়া মহাসংঘের মন্দিরে, হ্যাঁ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে আমরা ঢুকতে দেবো না তৃণমূল কংগ্রেসের নেতাকে, সেইটাও সেক্ষেত্রে ধর্মকে নিয়ে রাজনীতি বা রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ। কেননা একটা মন্দিরে যিনি যেতে চান, তো তার সঙ্গে সে কোন দল করে না করে তার সম্পর্ক থাকবে কেন? সুতরাং এগুলো বলতে গেলে অনেক কিছু চলে আসে। আমি খালি একটা কথা বলি, আমার কথাটা শেষ করছি।
বা বিভিন্ন দল তাদের রাজনৈতিক বোঝাপড়ার কথা বলেছে, নিশ্চয়ই সেটা মানুষ শুনেছেন, ঠিক তারা ঠিক মনে করলে সেটাকে গ্রহণ করবেন। আমাদের বোঝাপড়ার জায়গাটা এইটা হচ্ছে, দেখুন 34 বছর তো আমরা সরকার চালিয়েছি, বাংলায় যেরকম কোনো মুসলমান মানুষকে ঈদ মহরম করতে গিয়ে আক্রান্ত হতে হয়নি, তেমন 34 বছর কেউ একটা উদাহরণ দিতে পারবে না বাংলায় কোনো মানুষকে দুর্গাপুজো করতে গিয়ে, সরস্বতী পুজো করতে গিয়েও কোনো রকম বাধার সামনে পড়তে হয়েছে। বামফ্রন্ট সরকারের সময় দুবার এরকম ঘটনা ঘটেছিল যে বিজয়া দশমী এবং মহরম 1 তারিখে পড়েছে, এবং 1 বছর হয়েছিল যে বিজয়া দশমীর পরের দিন মানে একাদশীর দিন মহরম। কোনোদিন বামফ্রন্ট সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়নি যে তাজিয়ার জন্য ভাসান বন্ধ থাকবে কি ভাসানের জন্য তাজিয়া বন্ধ থাকবে। অতএব একটা রাজ্য কি একটা দেশে সব মানুষকে নিয়ে সরকার চালানো যায়, আমরা প্রমাণ করেছি। আমাদের নেতারা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সকালবেলা কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গায় গিয়ে ছট পুজোর কলা ভাসাননি, কিন্তু আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করিনি। সমস্ত মানুষ নিজের অধিকারে নিজের ধর্ম পালন করেছেন। আমরা চাই আগামী দিনে বাংলাতে এই দিনকে আমরা ফিরিয়ে আনতে।